ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ যারা প্রতি বছরে ছেড়ে আসো অথবা আন্দাজে ঠিক করো, তাদের জন্য এই অবজেক্টিভ ইংলিশের ইবুকটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অবজেক্টিভ ইংলিশের এই ইবুকের মধ্যে যে 1000 এমসিকিউ দেওয়া আছে, সেটি যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় 25-এর মধ্যে অনায়াসে তোমরা 17+ স্কোর করতে পারবে। ই বুকসটি একেবারে লেটেস্ট প্যাটার্নের উপরে তৈরি করা হয়েছে, রিসেন্টলি আপডেট করা আছে, এবং এখানে 1000 এমসিকিউ 40টা সেটের মাধ্যমে কমপ্লিট করা আছে। এই ইবুকে মোট পেজের সংখ্যা 90টি। যারা ডব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষা আরো বেটারভাবে করতে চাইছো এবং ইংলিশটাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে চাইছো, তারা আমাদের এই ইবুকটি সংগ্রহ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেমেন্ট করে আমাদের এই ইবুকটি নিজেদের কাছে রেখে দাও প্রিপারেশনের জন্য। এবং আজকের ক্লাসটি আমাদের এই অবজেক্টিভ ইংলিশের ইবুক থেকে করানো হয়েছে। চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণভাবে দেখে নিই। নমস্কার বন্ধুরা, আগত WBCS পরীক্ষার কথা মাথায় রেখে MH এডুকেশন ল্যাব যে ইংলিশ মক টেস্টের একটি সিরিজ শুরু করেছে, আজ সেই মক টেস্ট সিরিজেরই আমি আপনাদের 18তম ক্লাসটি দেব। এর আগে আমি অলরেডি 17টি ক্লাস দিয়ে দিয়েছি এবং সেখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার অ্যান্সার আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। আজকে এই 18তম অংশেও আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করিয়ে দেবো, যেগুলো আগত বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে শুরু করি এই 18তম ইংলিশের ক্লাসটি। নমস্কার বন্ধুরা, আজকে এই 18তম অংশে আমি যে ইংলিশগুলো আপনাদের করিয়ে দেবো, সেগুলো আগত বিসিএস পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রথমে ডিরেকশন 1, 2, 3 দেখুন, বলেছে fill in with suitable preposition, যেটা প্রতিটা মক সেটেই আমার কিন্তু দেখবেন এটা রয়েছে। কারণ প্রিপোজিশন কিন্তু আপনাদের কিন্তু প্রতিটি বিসিএস পরীক্ষায় প্রিপোজিশন 1 থেকে 4টি থাকবেই। বোঝা গেল? 3টিও থাকে, কখনো কখনো এক্সট্রা করে আবার পেয়ার মানে দুটো এরকম শূন্যস্থান একই লাইনে দিয়ে দেয়, সেখানেও কিন্তু ফিল আপ করতে হয়। তো সেগুলো আমরা পরবর্তী আরো যত এগোবো ক্লাসে তত আমরা ওগুলোতে আসবো। তো প্রথমে দেখুন, এই সিম্পল যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো আমরা প্রথমে এগুলো করে নিই। বলেছে দ্য মাদার ওয়াজ কনসার্ন ড্যাশ দ্য সেফটি অফ হার চাইল্ড। এখানে 4টে অপশন দিয়েছে, অ্যাট, অ্যাবাউট, ফর, আপন। তাহলে আমি এখানে প্রথমে সঠিক অ্যান্সারটি বলবো, তারপরে আমি এটা আপনাদের বাংলায় অনুবাদ করব। তো এখানে মনে রাখবেন, কনসার্নের পরে কনসার্নের পরে অ্যাবাউট প্রিপোজিশন বসে, অর্থাৎ কনসার্ন অ্যাবাউট, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। বাংলাটা এবার পড়ি। বলছে মা তার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। মা মা তার সন্তানের সেফটি মানে কি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাহলে কনসার্ন অ্যাবাউট মানে হচ্ছে উদ্বিগ্ন হওয়া, উদ্বিগ্ন হওয়া। বোঝা গেল? 2 নম্বরটিতে আসুন। 2 নম্বরটি বলেছে ইন দ্য মর্নিং, আই সিম্পল টেক এ গ্লান্স ড্যাশ দ্য নিউজ পেপার হেডলাইন্স। এখানে সঠিক অ্যান্সার দেখুন কোনটি হবে। বলেছে অ্যাট, অন, অফ অ্যান্ড থ্রু। এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হবে এ, অর্থাৎ অ্যাট। অর্থাৎ গ্লান্সের পরে অ্যাট প্রিপোজিশন বসে, অর্থাৎ গ্লান্স অ্যাট। কি বললাম? গ্লান্স অ্যাট, অর্থাৎ অ্যাট প্রিপোজিশন, অর্থাৎ এ হবে ইজ দ্য রাইট আনসার। বাংলাটা পড়ে দিই। বলছে সকালে আমি সাধারণত সংবাদপত্রের শিরোনামগুলি এক নজরে দেখে নিই। সকালে আমি সাধারণত সংবাদপত্রের শিরোনামগুলি এক নজরে দেখে নিই। গ্ল্যান্স অ্যাট মানে কি? এক নজরে দেখা। বোঝা গেল? 3 নম্বরটিতে আসুন। বলেছে I was disappointed dash not finding the doctor in his seat. এখানে যে প্রিপোজিশনটি বসবে দেখুন, on, from, at and over। এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেটি হবে at। ডিসঅ্যাপয়েন্টেড এর পরে at প্রিপোজিশন বসে, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। তাহলে কি হলো? বাংলাটা হলো ডাক্তারকে তার স্থানে বা সিটে দেখতে না পেয়ে আমি হতাশ হয়েছিলাম। অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টেড at মানে হতাশ হওয়া। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 4 to 7 দেখুন, বলেছে এখানে 4 থেকে 7 বলা আছে ডিরেকশন, এখানে 4 আর 5 রয়েছে। পরবর্তী অংশে আমি 5 আর 7 আলোচনা করছি, এই 6 আর 7 আলোচনা করছি। দেখুন বলেছে ইন দিস কোশ্চেন্স 4 alternatives given for idioms or phrases given in underline in the sentence. Choose the alternative which best expresses in the meaning of the idiom or phrase. অর্থাৎ এখানে idiom বা phrase এখানে দেয়া আছে একটা, সেটার অ্যাকচুয়াল মানেটি আপনাকে বলতে হবে। প্রথমে 4 নম্বরটি দেখুন। বলেছে দ্য প্রেজেন্ট আন্ডার গ্র্যাজুয়েট সিলেবাস
leaves very little elbow room for teachers to be innovative. elbow room কথাটা নিচে আন্ডারলাইন করা আছে, এর মানেটা কি? বাংলাটা হচ্ছে যে বর্তমানে স্নাতকোত্তর পাঠ্যক্রম শিক্ষকদের উদ্ভাবনী হওয়ার খুব কম স্বাধীনতা দেয়। তাহলে এখানে যে এলবো রুম যে কথাটার মানে হলো স্বাধীনতা দেয়া, বোঝা গেল? স্বাধীনতা দেয়া। তাহলে এখানে দেখুন চারটে অপশন আছে, কি? রুম ফর এলবো, স্পেস, ফ্রিডম অ্যান্ড গ্রাউন্ড। তাহলে আমি কি বললাম? এলবো রুম কথাটার মানে হলো স্বাধীনতা। কারণ কি? কারণ বলছে যে বর্তমানে স্নাতকোত্তর যে পাঠ্যক্রম সেখানে শিক্ষকদের উদ্ভাবনী হওয়ার খুব কম স্বাধীনতা দেয়। অর্থাৎ এলবো রুম মানে হচ্ছে স্বাধীনতা দেয়া, স্বাধীনতা দেওয়া। তাহলে এখানে যেটি হবে স্বাধীনতা মানে ফ্রিডম, তাহলে সি হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ ফ্রিডম হবে এর অ্যান্সারটি। এলবো রুমের মানে ফ্রিডম, বোঝা গেল? পরবর্তীতে দেখুন 5 নম্বর বলছে কমল ওয়াজ লেফট হাই অ্যান্ড ড্রাই বাই হিজ ফ্রেন্ডস হোয়েন হি লস্ট অল হিজ মানি। বাংলাটা হচ্ছে যে কমল তার সমস্ত অর্থ হারিয়ে ফেলায় তার বন্ধুরা তাকে আলাদা করে দিল, মানে আইসোলেটেড করে দিল। হাই অ্যান্ড ড্রাই মানে কি? আলাদা করে দেয়া বা আইসোলেটেড করে দেয়া। তাহলে এখানে কোনটা হবে? এ দেখুন আইসোলেটেড আছে, অর্থাৎ আলাদা করে, এ হবে ইজ দ্য রাইট আনসার, বোঝা গেল? তাহলে এবার রিজেক্টেড মানে কি? প্রত্যাখ্যান। উন্ডেড মানে কি? আহত হওয়া। আর ডিপ্রেসড মানে কি? বিষণ্ণ। তাহলে এখানে যেটি হবে আলাদা করে দেয়া মানে আইসোলেটেড করে দেয়া। তাহলে কমল ওয়াজ লেফট হাই অ্যান্ড ড্রাই বাই হিজ ফ্রেন্ডস হোয়েন হি লস্ট অল হিজ মানি। তাহলে কমল তার সমস্ত যখন অর্থ হারিয়ে ফেলেছিল বা অর্থ হারিয়ে ফেলায় তার বন্ধুরা তাকে আলাদা করে দিয়েছিল, মানে আইসোলেটেড করে দিয়েছিল, অর্থাৎ এ হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। এই অংশে আপনি 6 আর 7টি দেখে নিন। 6 নম্বরটি দেখুন, বলেছে হিজ মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড প্রুভ টু বি এ স্নেক ইন দ্য গ্রাস। ভীষণ ইম্পর্টেন্ট। বাংলাটা কি? তার সবথেকে বিশ্বস্ত বন্ধুটি গোপন শত্রু হিসেবে প্রমাণিত হয়েছিল। তাহলে স্নেক ইন দ্য গ্রাস মানে গোপন শত্রু। এখানে কোনটি হবে? দেখুন এতে বলেছে কাওয়ার্ডলি অ্যান্ড ব্রুটাল মানে কি? কাপুরুষ এবং পাশবিক। অ্যান্ড আনরিলিয়েবল অ্যান্ড ডিসেইটফুল মানে কি? অবিশ্বস্ত এবং প্রতারক ব্যক্তি। অবিশ্বস্ত এবং প্রতারক ব্যক্তি। সিতে বলেছে হিডেন এনিমি। হিডেন এনিমি মানে লুক্কায়িত শত্রু, এবং এটি হবে অ্যান্সার, অর্থাৎ সি। এবং ডি এর মানেটাও জেনে রেখে দিন, লো অ্যান্ড মিন মানে নিচ এবং জঘন্য, এটা হচ্ছে ডি এর মানেটা। তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে এই হিডেন এনিমি। কেন? স্নেক ইন দ্য গ্রাস মানে গোপন শত্রু। তাহলে গোপন শত্রু এখানে এটা মানেটা জানতে চাই, মানেটা কি? এই হিডেন এনিমি। তাহলে মনে রাখবেন স্নেক ইন দ্য গ্রাস এই ইডিয়ামসটা যখনই আসবে আপনারা কি মনে করবেন? গোপন শত্রু। গোপন শত্রু মানে কি? এই হিডেন এনিমি, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। 7 নম্বরটি দেখুন, এটিও খুব ইম্পর্টেন্ট। বলেছে আফটার শোয়িং হিজ ওয়াইল্ড ওটস রাম হ্যাজ ডিসাইডেড টু স্টিক টু দ্য স্ট্রেট অ্যান্ড ন্যারো পাথ ইন ফিউচার। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে দায়িত্বহীন আনন্দ উপভোগের পর রাম সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে সোজা এবং সরু পথে চলার। বোঝা গেল? তাহলে শোয়িং হিজ ওয়াইল্ড ওট মানে কি? মানে হচ্ছে যে দায়িত্বহীন আনন্দ উপভোগের মধ্যে দিয়ে চলা। দায়িত্বহীন আনন্দ উপভোগের মধ্যে দিয়ে চলা, এটাকে বলা হচ্ছে শোয়িং হিজ ওয়াইল্ড ওটস। তাহলে এখানে কোনটি হবে? এখানে হবে ডি হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ দেখুন গোয়িং থ্রু এ পিরিয়ড অফ ইররেসপন্সিবল প্লেজার সিকিং মানে কি? দায়িত্বহীন আনন্দ উপভোগের মধ্যে দিয়ে যে পিরিয়ডটা চলে সেটাই হচ্ছে শোয়িং হিজ ওয়াইল্ড ওট। বোঝা গেল? এখানে বাকি যেগুলো আছে, বিকামিং এ গার্ডেনার মানে মালি হয়েছিল না। বিকামিং এ ফার্মার কি চাষি হয়েছিল না। এ পিরিয়ড অফ ওয়াইল্ডনেস মানে বন্য হওয়ার সময়কাল না। এখানে যেটি হবে ডি হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ দায়িত্বহীন আনন্দ উপভোগের মধ্যে দিয়ে যাওয়া। বোঝা গেল? তাহলে হবে গোয়িং থ্রু এ পিরিয়ড অফ ইররেসপন্সিবল প্লেজার সিকিং। পরবর্তী অংশগুলিতে আসুন।
বন্ধুরা ডিরেকশন 8 to 10 দেখুন, বলেছে আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্সেস। 8 নম্বরটি দেখুন, বলেছে an obviously true or hackneyed statement। কি বললো? an obviously true or hackneyed statement, অর্থাৎ এটি সম্ভবত সত্য বা প্রতারণামূলক বক্তব্য। এটাকে কি বলে? প্রথমটি দেখুন, বলেছে ট্রুইজম। ট্রুইজম মানে কি? প্রমাণিত সত্য। এগুলো বাংলাগুলো লিখে নিন, প্রমাণিত সত্য। সাইলোজিজম। সাইলোজিজম মানে কি? সাইলোজিজম মানে হচ্ছে অনুমান বাক্য। আইকনিক। আইকনিক মানে কি? আইকনিক মানে হচ্ছে, বাংলাটা হচ্ছে আমরা বলি আইকন। আইকন থেকে এসছে আইকনিক। আইকন যে আমরা জানি, আইকন মানে বলি না কোনো কিছু আইকন। আইকনিক মানে হচ্ছে, মানে বলবো যে প্রতিমা সংক্রান্ত আইকনিক, প্রতিমা সংক্রান্ত। অর্থাৎ প্রতিমা সংক্রান্ত মানে আইকনিক মানে কিরকম? মনে করুন একটা যেই কেউ হোক, যাকে দেখে আমরা ইন্সপায়ার হই, অনুপ্রেরণা পাই, তা কি বলেছে? আইকনিক। বোঝা গেল? তার সঠিক বাংলাটা হচ্ছে প্রতিমা সংক্রান্ত। আচ্ছা, ইমাজিনিজম। ইমাজিনিজম মানে হচ্ছে যেটা আর কি সম্ভবত সত্য বা প্রতারণামূলক ভাবে যেটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে ইমাজিনিজম। অর্থাৎ এখানে যেটি হবে, ডি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? অ্যান্ড অবভিয়াসলি ট্রু। অবভিয়াসলি, এখানে অবভিয়াসলি মানে কিন্তু একদম চিরসত্য এরকম কিন্তু বলছে না। অবভিয়াসলি মানে এখানে বলছে এটি সম্ভবত সত্য, অর হ্যাকেন্ড স্টেটমেন্ট, অর্থাৎ প্রতারণামূলক বক্তব্য, তাকে বলা হচ্ছে ইমাজিনিজম। 9টা দেখুন, বলেছে পার্সন অফ অবস্কিউর পজিশন হু হ্যাজ গেইনড ওয়েলথ। বলছে কি? বলছে অখ্যাত একজন ব্যক্তি যিনি সম্পদ অর্জন করেছেন, তাকে কি বলে? তাকে মনে রাখবেন, তাকে বলে হচ্ছে পারভেনু। পারভেনু মানে হচ্ছে ভুঁইভোর। পারভেনু মানে হচ্ছে ভুঁইভোর। আচ্ছা, বাকি মানেগুলো জেনে নিন। এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট মানে কি? এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে খরুচে। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে খরুচে। আচ্ছা, প্রমিসকুয়াস। প্রমিসকুয়াস মানে কি? এলোমেলো। আর সাম্পচুয়ারি মানে হচ্ছে ব্যয় নিয়ন্ত্রক। ব্যয় নিয়ন্ত্রক। সাম্পচুয়ারি মানে হচ্ছে ব্যয় নিয়ন্ত্রক। এখানে যেটি হবে, অর্থাৎ কি বলছে? একজন অখ্যাত একজন ব্যক্তি যিনি সম্পদ অর্জন করেছেন, তাহলে তাকে বলা হচ্ছে ভুঁইভোর মানে পারভেনু। 10 নম্বরটি দেখুন, বলেছে স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন, অর্থাৎ কোন রকম প্রস্তুতি ছাড়াই বলা বা কোনো কিছু করা, তাকে মনে রাখবেন বলে হচ্ছে এক্সটেম্পোর। এক্সটেম্পোর। এক্সটেম্পোর মানে কি? পূর্বে প্রস্তুতিহীন। পূর্বে প্রস্তুতি ছিল না, এরকম পূর্বে প্রস্তুতিহীন, তাকে বলা হচ্ছে এক্সটেম্পোর। ভার্বস মানে জেনে নিন, শব্দবহুল। ভার্বস মানে হচ্ছে শব্দবহুল। অ্যামাটিওর মানে হচ্ছে পেশাদার নয় এমন ব্যক্তি। পেশাদার নয় এমন ব্যক্তি। পেশাদার নয় এমন ব্যক্তি। আর ভার্বেটিম মানে হচ্ছে আক্ষরিকভাবে। ভার্বেটিম মানে হচ্ছে আক্ষরিকভাবে। এখানে যেটা হবে সেটা হবে এক্সটেম্পোর, অর্থাৎ পূর্বে প্রস্তুতি। না তো বলেছে কি স্পোকেন অর ডান উইদাউট কোনো প্রস্তুতি ছাড়াই কোনো কাজ বা কোনো কিছু করা বা বলা, তাকে বলা হচ্ছে এক্সটেম্পোর। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 11 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য রাইট মিনিং অফ দ্য ফলোইং ইডিওমেটিক এক্সপ্রেশন। বলেছে এখানে যে ইডিওমেটিক এক্সপ্রেশনটা দিয়েছে এর মানেটা কি? বলেছে বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। এর মানেটা কি? মনে রাখবেন, এর মানেটা হচ্ছে যে মানুষ তাদের সাথেই সময় কাটাতে পছন্দ করে যারা তাদের মতোই। বোঝা গেল? এখানে দেখুন যে অপশনগুলো দেওয়া আছে, সাম পিপল লাইক টু কালেক্ট বার্ডস উইথ কালারফুল ফিদার্স, না। Birds that have colorful feathers are the most beautiful ones, না। Beautiful birds are found in groups, না। People like to spend time with others who are similar to them। আমি কি বললাম? মানুষ তাদের সাথেই সময় কাটাতে পছন্দ করে যারা তাদের মতোই, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ people like to spend time with others who are similar to them, অর্থাৎ birds of a feather flock together, এর মানেটা হলো এইটা। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 12 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ডস। অর্থাৎ এখানে সুইটেবল ওয়ার্ড দেখুন পেয়ার দিয়েছে, কিন্তু অর্থাৎ দুটো শূন্যস্থান দিয়েছে, অর্থাৎ দুটো সেন্টেন্স এবং দুটো আপনাকে ফিল আপ করতে হবে আপনার এখানে সঠিক যে ওয়ার্ডটি হবে। বলেছে
a car collided with a dash vehicle full stop he bought pen paper and erasers from the dash এখানে দেখুন দুটো ওয়ার্ড আছে একটা হচ্ছে স্টেশনারি STATIONARY এটা একটা আছে আর একটা আছে স্টেশনারি STATIONERY দুটো একই প্রোনাউন্সিয়েশন একই বানান কিন্তু বানানের একটু পার্থক্য আছে কিরকম এখানে এ আছে আর এখানে ই আছে এবার কোনটার মানে যদি আপনি না জানেন তাহলে এখানে কিন্তু প্রপার ইউজটি আপনি করতে পারবেন না বন্ধুরা স্টেশনারির যেটা এ আছে অর্থাৎ NARY এই স্টেশনারি মানে হচ্ছে কোনো কিছু স্থির থাক আর স্টেশনারি যেটা ই আছে সেটার মানে হচ্ছে বই খাতা পেন এগুলো দোকান রাবার এগুলো হচ্ছে দোকান সেটা হচ্ছে NERY বোঝা গেল এবার এখানে কোথায় বসবে বলছে এ কার কলিডেড উইথ এ তাহলে এখানে কোনটা বসবে নিশ্চয়ই কার কলিডেড এখানে তো বই খাতার দোকান বোঝাচ্ছে তাহলে আমি কোনটি বসাবো স্টেশনারি অর্থাৎ STANTIONARY স্টেশনারি ভেহিকেল অর্থাৎ বাংলাটা কি হলো যে একটি গাড়ির ধাক্কা লেগেছিল স্থির গাড়ির সাথে তাহলে স্টেশনারি মানে কি স্থির এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল পরের সেন্টেন্স দেখুন হি বট পেন পেপার অ্যান্ড ইরেজার ফ্রম দা কি বললাম পেন পেপার বই খাতার দোকান থেকে কি বলে স্টেশনারি কোনটা ই যেটা অর্থাৎ STATIONERY তাহলে প্রথমটা হবে এ পরেরটা হবে ই তাহলে দেখি কোথায় আছে এ হবে না ই হবে দেখি হ্যাঁ বি তে আছে স্টেশনারি আর ই আছে অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার বোঝা গেল তাহলে আপনাকে মানেটি জানতে হবে স্টেশনারি মানে হলো স্থির আর স্টেশনারি ই যেটা সেটা হবে বই খাতা পেন পেন্সিল রবার এগুলোর দোকান বুঝা গেল পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা 13 নম্বরটি দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট সেট অফ প্রিপোজিশন অর্থাৎ একই লাইনে তিনটে শূন্যস্থান আছে অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে আপনার তিনখানা শূন্যস্থানে সেখানে প্রিপোজিশন দিয়ে ভরাট করতে হবে সেটা কিভাবে করবো একটু দেখে নিন অর্থাৎ আমি এতদিন আপনাদের করিয়েছিলাম প্রিপোজিশনে একটাই আপনার শূন্যস্থান ছিল সেখানে আপনাকে প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে এখানে তিনটে প্রিপোজিশন দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে সেটি কিভাবে করবেন দেখে নিন বলেছে দে ওয়ার ডিভাইডেড ড্যাশ টু গ্রুপস with no girls dash one group and no boys dash the other group তাহলে এখানে কোনটি হবে এখানে সঠিক অ্যান্সারটি হবে they were divided into two groups অর্থাৎ তারা দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল they were divided into two groups with no girls in one group অর্থাৎ একটি দলে কোনো মেয়ে ছিল না and no boys in the other group অর্থাৎ অন্য দলে কোনো ছেলে ছিল না বোঝা গেল তাহলে এখানে যেটি হবে ইনটু ইন দেখুন বি হবে ইজ দ্য রাইট আনসার বোঝা গেল কি বললাম তাহলে দে ওয়্যার ডিভাইডেড ইনটু ডিভাইডেড এর পরে ইনটু প্রিপোজিশন বসে ডিভাইডেড ইনটু টু গ্রুপস উইথ নো গার্লস ইন ওয়ান গ্রুপ সেই মানে গ্রুপের মধ্যে একটা গ্রুপের মধ্যে কোনো মেয়ে ছিল না এন্ড নো বয়েজ ইন দ্য আদার গ্রুপ অন্য দলে কোনো বালক বা ছেলে ছিল না বোঝা গেল তাহলে ইন বসবে এগুলো আর প্রথমটার ক্ষেত্রে ইনটু বসবে তাহলে বি হবে ইজ দ্য রাইট আনসার ইনটু ইন এন্ড ইন পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা 14 নম্বরটি দেখুন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন বিলো বলেছে দ্য চিফ গেস্ট গেভ আস হিম ভ্যালুয়েবল ড্যাশ এখানে চারটে অপশন দিয়েছে খুবই নিয়ারেস্ট মিনিং একদম একই মানে অ্যাডভাইস দেখুন দুটো ওয়ার্ড এখানে আছে এবার কোনটা সিঙ্গুলার প্লুরাল ফর্মে ভাগ করে দিয়েছে যেটা এস যুক্ত সেটা প্লুরাল ফর্ম এরকম করে দিয়েছে কিন্তু মেন যে দুটো ওয়ার্ড আছে অ্যাডভাইস আর আছে ADVIAC এবার দুটো মানে আপনাকে জানতে হবে দুটো মানে কিন্তু উপদেশ দেয়া পরামর্শ দেয়া একই দুটোরই মানে কিন্তু হিসাব মতো এক এবার ঘটনা হচ্ছে আমি এখানে কোনটি বসাবো মনে রাখবেন ADVICE যেটা সেটা হচ্ছে নাউন ফর্ম আর ADVIAC যেটা সেটা হচ্ছে ভার্ব ফর্ম এবার এখানে দেখুন কি বলেছে দ্য চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি আমাদের তার মূল্যবান পরামর্শ দিয়েছিলেন হবে এখানে হবে পরামর্শ এবার কোনটা বসাবো সিই বসবে না SE বসবে সেটা হচ্ছে আমাদের বিচার্য বিষয় তাহলে চিফ গেস্ট আমাদের কি দিয়েছিল কি অ্যাডভাইস এখানে গেভ দেখুন দিয়েছে অর্থাৎ ভার্ব এখানে আছেই তাহলে আমার নতুন করে আর ভার্ব আনার কোনো প্রয়োজন নেই
তাহলে এখানে আমি নাউন নিয়ে আসবো। কি দিয়েছিল? অ্যাডভাইস, অর্থাৎ এডি ভিআইসি। কেন না আমি বলেছি কি সিআইটা কি নাউন ফর্ম, তাহলে এখানে হবে সি ইজ দ্য রাইট আনসার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি এখানে মনে করুন এই গিফটটা মনে করুন এখানে কোনো ভার্ব যদি না দেয়া থাকতো তখন আমি অ্যাডভাইস এসিটা আনতাম। বোঝা গেল? যেহেতু এখানে ভার্ব তো একটা আছেই, তাহলে আমার দুটো ভার্ব আনার কোনো দরকার নেই সেন্টেন্সে, পারবে একটাই ভার্ব। তাহলে আমাকে নতুন করে কি দিয়েছিল? অ্যাডভাইস দিয়েছিল, উপদেশ দিয়েছিল বা পরামর্শ দিয়েছিল, সেটা হবে এখানে নাউন। তাহলে এখানে অ্যাডভাইস অর্থাৎ এডিভিআইসি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? 15 নম্বরটি দেখুন, বলেছে ইউ ক্যানট জাজ এ বুক বাই ইটস কি কন্টেন্ট, কভার, ওয়ার্ডস না স্টোরি। মনে রাখবেন এটা হবে কভার। মানে কোন বইয়ের বাইরের আবরণ দেখে জাজ করো না, বিচার করো না, এটা হচ্ছে বাংলাটা। অর্থাৎ কভার মানে হচ্ছে বাইরের আবরণ, কভার দেখে বিচার করা ঠিক না। তাহলে এটার প্রভাবটা কি? এটার মানে হচ্ছে, লিখে নিন, ইউ ক্যানট, এটা কিন্তু আপনাকে প্রভাব হিসেবেও কিন্তু দিতে পারে, তার মানেটা সেটাও লিখে নিন। ইউ ক্যানট জাজ, ইউ ক্যানট জাজ সামথিং primarily on the basis of outward appearances। অর্থাৎ কোনো কিছু প্রাথমিকভাবে কোনো কিছুর বাইরের আবরণ, কোনো বাইরের কোনো অ্যাপিয়ারেন্স বা বাইরের আবরণ দেখে জাজ করাটা কিন্তু ঠিক নয় বা তুমি করো না। এটা হচ্ছে প্রভাবটার মানে। বোঝা গেল? এটিও লিখে রেখে দিন, প্রভাবে কিন্তু এইরকমও কিন্তু দিতে পারে, তখন আপনারা এটা অ্যান্সারটি রাইট করবেন। ইউ ক্যানট জাজ, এটা দেবে, ইউ ক্যানট জাজ সামথিং প্রাইমারিলি অন দ্য বেসিস অফ আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্সেস। বোঝা গেল? তাহলে এখানে যেটা অ্যান্সারটি হবে, যেটা শূন্যস্থান, সেখানে কভার। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 16 নম্বরটি দেখুন, বলেছে টু সেন্টেন্সেস আর গিভেন বিলো, চুজ দ্য কারেক্ট কনজাংশন টু জয়েন দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ দুটো সেন্টেন্স আছে দেখুন, আর একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে এখানে কোন কনজাংশন দিয়ে আমাকে জয়েন করতে হবে। বলেছে ইউ ইট এ হিউজ প্লেট অফ ফুড ফর লাঞ্চ, অর্থাৎ তুমি দুপুরের খাবারে একটি বড় প্লেট খাবার খেয়েছো। আই হ্যাভ জাস্ট এ স্যান্ডউইচ, আমার কেবলমাত্র একটি স্যান্ডউইচ। তাহলে এখানে কোনটি বসবে? এখানে যেটি বসবে সেটা হচ্ছে ওয়্যার অ্যাজ, অর্থাৎ ইউ ইট এ হিউজ প্লেট অফ ফুড ফর লাঞ্চ ওয়্যার অ্যাজ আই হ্যাভ জাস্ট এ স্যান্ডউইচ। বোঝা গেল? অর্থাৎ জিনিসটা কি হলো, যে তুমি দুপুরের খাবারে একটি বড় প্লেট খাবার খেয়েছো, অন্যদিকে আমার কেবলমাত্র একটি স্যান্ডউইচ আছে। বোঝা গেল? তাহলে এখানে ওয়্যার অ্যাজ মানে কি? অন্যদিকে, এখানে ওয়্যার অ্যাজ হবে। ডেসপাইট মানে কি? ডেসপাইট মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, আর অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে পাশাপাশি। এটা লিখে রেখে দিন। তাহলে এখানে যেটি হবে সেটি হবে ওয়্যার অ্যাজ। অর্থাৎ এই ধরনের সেন্স যখন থাকবে সেন্টেন্সের, সেই তখন আমরা বসাবো ওয়্যার অ্যাজ কনজাংশন। বোঝা গেল? 17 নম্বরটিতে আসুন, বলেছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। বন্ধুরা 17 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। এটা কি বলেছে দেখুন, বলেছে সেন্টেন্সটা আগে পড়ে নি। বলেছে ডেভিড সেইড টু হিজ সার্ভেন্ট ডু দিস ওয়ার্ক, অর্থাৎ ডেভিড তার ভৃত্যকে বলেছিল ডু দিস ওয়ার্ক, কাজটি করো। তাহলে সে কি করছে? অর্ডার করছে, সে কিন্তু রিকোয়েস্ট করছে না, কাজটি করো। সে বলছে ডু দ্য ওয়ার্ক, ডু দিস ওয়ার্ক মানে কাজটি করো। তাহলে সে কি করছে? জিনিসটা অর্ডার করছে। তাহলে এখানে দেখুন যে চারটে অপশন দিয়েছে, দুটোতে আছে রিকোয়েস্ট, তাহলে এই দুটো তো হবেই না, আর অ্যালাউড হবে না। এখানে হচ্ছে যেটি হবে, সর্বপ্রথমে কি বললাম? ডু দিস ওয়ার্ক, কাজটি করো, তার মানে অর্ডার করছে, তার মানে এখানে এ হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ সিম্পল, ডেভিড অর্ডারড হিজ সার্ভেন্ট, ডেভিড তার ভৃত্যকে কাজটি করার জন্য আদেশ দিয়েছিল। অর্থাৎ ডেভিড অর্ডারড হিজ সার্ভেন্ট, তার ভৃত্যকে আদেশ দিয়েছিল টু ডু দ্যাট ওয়ার্ক। যেহেতু দিস আছে, তাই ইনডাইরেক্ট স্পিচ যখন করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হওয়ার সময় এই দিসটি দ্যাট হয়ে যায়, দ্যাট ওয়ার্ক, অর্থাৎ এই কাজটি করার জন্য তাকে আদেশ দিয়েছিল। ডেভিড অর্ডারড হিজ সার্ভেন্ট, অর্থাৎ ডেভিড তার ভৃত্যকে আদেশ করেছিল টু ডু দ্যাট ওয়ার্ক, এই কাজটি করার জন্য। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 18 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট অ্যালং উইথ দ্য কারেক্ট প্রিফিক্স আউট অফ দ্য গিভেন 4 অপশনস। বলছে উই অ্যাপোলোজাইজ ফর দ্য ড্যাশ কনভেনিয়েন্স, অর্থাৎ এইটারই কিন্তু আমাকে আগে প্রিফিক্স বসাতে হবে। কোন প্রিফিক্স বসাবো সেই পরে আসছে, আগে আমি পড়ে নিই। কনভেনিয়েন্স কস্ট বাই দ্য
লেট অ্যারাইভাল অফ দ্য ট্রেন। এই কনভিনিয়েন্সের আগে, কনভিনিয়েন্স মানে আপনাকে জানতে হবে, কনভিনিয়েন্স মানে হচ্ছে সুবিধা। তাহলে এখানে কোন প্রিফিক্সটি বসাবো? মনে রাখবেন, সাব কনভিনিয়েন্স হয় না, ইনকনভিনিয়েন্স হয় না, আর আনকনভিনিয়েন্সও হয় না। তাহলে এখানে হবে ইনকনভিনিয়েন্স, অর্থাৎ ইনকনভেনিয়েন্স। অর্থাৎ ইনকনভিনিয়েন্স মানে ইন যখন যুক্ত হলো হয়ে গেল কি অসুবিধা। বোঝা গেল? তাহলে জিনিসটা কি হলো? উই অ্যাপোলোজাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স কস্ট বাই দ্য লেট অ্যারাইভাল অফ দ্য ট্রেন। অর্থাৎ ট্রেন দেরিতে আসার কারণে যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাইছি। বোঝা গেল? 19 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য রাইট মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজাল ভার্ব। বলেছে দ্য পুলিশ লুকড ইনটু দ্য কেস, অর্থাৎ পুলিশ ঘটনাটি তদন্ত করেছিলেন। এবার এই লুক ইনটু মানে কি? তদন্ত করা বা ইনভেস্টিগেট করা। ইনভেস্টিগেট ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এই ফ্রেজাল ভার্বটা খুব দেয়, ভীষণ ইম্পর্টেন্ট। লুকড ইনটু মানে ইনভেস্টিগেট করা বা তদন্ত করা। তাহলে এখানে কোনটি হবে? দেখুন, এ ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ ইনভেস্টিগেট বা তদন্ত করা। আচ্ছা, এন্টার্ড মানে কি? প্রবেশ করা। ডেসক্রাইব মানে বর্ণনা করা। এগুলো আর লিখছি না, এগুলো আপনারা জানেন। এন্টার্ড মানে প্রবেশ করা, ডেসক্রাইব মানে বর্ণনা করা, রিপোর্টেড মানে রিপোর্ট করা, রিপোর্ট করা। তাহলে এখানে দিয়েছে লুকড ইনটু মানে তদন্ত করা বা ইনভেস্টিগেট করা। এখানে হবে এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, ডিরেকশন 20 and 21 দেখুন, বলেছে চুজ দ্য কারেক্ট নিয়ারেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে যে নিচে আন্ডারলাইন করে তার সিনোনিমটি আমাকে বসাতে, সিনোনিম দিয়েছে। বলেছে দ্য কালেক্টর হ্যাজ ইয়েট নট রেলিংকুইশড হিজ চার্জ। বাংলাটা কি? বাংলাটা বলছে সংগ্রাহক এখনো তার দায়িত্ব ত্যাগ করেনি। সংগ্রাহক এখনো তার দায়িত্ব ত্যাগ করেনি। তাহলে রেলিংকুইশড মানেটা হচ্ছে আপনার জানতে হবে। রেলিংকুইশড মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা। তাহলে এখানে কোনটা? গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। অ্যাবডিকেট মানে কি? অ্যাবডিকেট মানে হচ্ছে পরিত্যাগ করা, পরিত্যাগ করা। লিভ মানে কি? লিভ মানে ছেড়ে যাওয়া। আর রিনাউন্স মানে কি? রিনাউন্স মানে হচ্ছে অস্বীকার করা। রিনাউন্স মানে হচ্ছে অস্বীকার করা। তাহলে এখানে কোনটা হবে? ত্যাগ করা, অর্থাৎ গিভ আপ হবে, ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? 21 নম্বরটি দেখুন, বলেছে দ্য মেড সার্ভেন্ট লেফট দ্য পুলিশ স্টেশন কন্ট্রাইট। অর্থাৎ ভৃত্যটি অনুতপ্ত হয়ে থানা ছাড়লো। তাহলে কন্ট্রাইট মানে কি? অনুতপ্ত হওয়া, অনুতপ্ত হওয়া। তাহলে এখানে কোনটা হবে? দেখুন, পেনিটেন্ট মানে অনুতাপ। তাহলে এটা হবে ইজ দ্য রাইট আনসার। পেনিটেন্ট মানে কি? অনুতাপ হওয়া, অনুতাপ হওয়া। তাহলে পেনিটেন্ট হবে ইজ দ্য রাইট আনসার। শোর মানে কি? এসোয়ারি। শোর মানে হচ্ছে ক্ষত। অ্যাংরি মানে কি? রাগ, রাগে ফোঁসা বা রাগান্বিত। রেমোর্সলেস, রেমোর্সলেস মানে অনুতাপহীন, অনুতাপহীন। এগুলো আপনারা লিখে নেবেন, তাহলে আপনাদের কিন্তু একটা থেকে অনেকগুলো অ্যান্সার আসলে যদি কোশ্চেন আসে কোনো অসুবিধা হবে না, মানেগুলো যদি জানা থাকে। তাহলে রিলিংকুইশড মানে গিভ আপ, ত্যাগ করা। আর আমরা পড়লাম কন্ট্রাইট। কন্ট্রাইট মানে কি? অনুতপ্ত হওয়া। অনুতপ্ত মানেটা কি? পেনিটেন্ট, অর্থাৎ অনুতাপ করা। শোর মানে ক্ষত, অ্যাংরি মানে রাগ, আর রেমোর্সলেস মানে হচ্ছে অনুতাপহীন। পরবর্তী অ্যান্টোনিমগুলিতে আসুন। বন্ধুরা, ডিরেকশন 22 and 23 বলছে চুজ দ্য অপোজিট ইন মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। আমরা আগের যে দুটো করলাম সেটা সিনোনিম, এবার কিন্তু দিয়েছে অ্যান্টোনিম। দেখুন, বলেছে 22 নম্বরটি দেখুন, 22 নম্বরটি বলেছে দ্য পলিটিশিয়ান ওয়াজ ফ্লামক্সড বাই দ্য কোশ্চেন্স পুট টু হিম। বাংলাটা কি? রাজনীতিবিদ তাকে দেয়া প্রশ্নের জন্য, রাজনীতিবিদ তাকে দেয়া প্রশ্নের জন্য অস্বস্তি বোধ করছিলেন। রাজনীতিবিদটি তাকে দেয়া প্রশ্নের জন্য অস্বস্তি বোধ করছিলেন। তাহলে ফ্লামক্সড মানে কি? অস্বস্তি বোধ করা। ফ্লামক্স মানে কি? ফ্লামক্স মানে হচ্ছে অস্বস্তি বোধ করা, অস্বস্তি বোধ করা, অস্বস্তি বোধ করা হচ্ছে ফ্লামক্সড। এগুলো কিন্তু আপনারা লিখে নেবেন। তাহলে ফ্লামক্সড মানে হচ্ছে অস্বস্তি বোধ করা। তাহলে দ্য পলিটিশিয়ান ওয়াজ ফ্লামক্সড বাই দ্য কোশ্চেন পুট টু হিম, অর্থাৎ রাজনীতিবিদ তাকে দেয়া প্রশ্নের জন্য অস্বস্তি বোধ করছিলেন। তাহলে এখানে ফ্লামক্স মানে অস্বস্তি বোধ, তাহলে এখানে তার অপোজিট কি হবে? এর অপোজিটটি যেটা হবে কমফোর্টেবল। কমফোর্টেবল মানে কি? স্বস্তি। কমফোর্টেবল মানে কি? কমফোর্টেবল মানে হচ্ছে স্বস্তি বোধ। বোঝা গেল? তাহলে অপোজিটটা হচ্ছে কমফোর্টেবল। আচ্ছা, অ্যানয়েড এর মানেটা জেনে নিই। অ্যানয়েড মানে বিরক্ত হওয়া। আচ্ছা, ডিলাইটেড মানে কি? ডিলাইটেড মানে উত্তেজিত হওয়া বা আনন্দিত হওয়া, উত্তেজিত বা আনন্দিত, উত্তেজিত বা আনন্দিত। ডিসকনসার্টেড, ডিসকনসার্টেড মানে বিভ্রান্ত, ডিসকনসার্টেড মানে হচ্ছে বিভ্রান্ত হওয়া। তাহলে এখানে ফ্ল্যামক্স মানে অস্বস্তিবোধ, তাহলে অস্বস্তিবোধের মানেটা অপোজিট কি হবে? কমফোর্টেবল, অর্থাৎ স্বস্তিবোধ। বোঝা গেল? পরবর্তীটিতে দেখুন, বলেছে দেয়ার ইজ
নট এ ট্রেস অফ ভ্যানিটি ইন হার বিহেভিয়ার, অর্থাৎ তার ব্যবহারে কোনো অহংকার ছিল না। ভ্যানিটি মানে কি? ভ্যানিটি মানে হচ্ছে অহংকার। এটি কিন্তু খুব দেয় পরীক্ষায় দুটোই। ভ্যানিটি মানে হচ্ছে অহংকার, তাহলে ভ্যানিটি যদি অহংকার হয় তাহলে তার অপোজিট কি হবে? নিরহংকার, অর্থাৎ হিউমিলিটি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ হিউমিলিটি মানে কি? নিরহংকারতা বা কারিতা, নিরহংকারিতা। তাহলে হিউমিলিটি মানে কি? অহংকার, তার অপোজিট হচ্ছে নিরহংকারিতা, যে অহংকার করে না। আর সেলফলেসনেস মানে কি? সেলফলেসনেস মানে হচ্ছে পরার্থপরতা। আচ্ছা, মডেস্টি মানে কি? মডেস্টি মানে হচ্ছে ভদ্রতা। এগুলো কিন্তু লিখে নেবেন, আপনাদের কিন্তু সুবিধা হবে। আর ডিগনিটি মানে কি? ডিগনিটি মানে হচ্ছে সম্মান। তাহলে এখানে যেটি হবে, ভ্যানিটি মানে অহংকার, তার অপোজিট হবে নিরহংকারিতা, অর্থাৎ যে অহংকার করে না, অর্থাৎ হিউমিলিটি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 24 নম্বর এররটি দেখুন, বলেছে উই ওয়্যার ওয়াকিং বাই দ্য রিভার সিন্স 4 PM। এখানে কোনটা ভুল আছে সেটি আমাকে বার করতে হবে। প্রথমে আমি ভুলটি বলছি, তার কারেকশনটা করছি, তারপরে আমি বলছি কারণটা কেন হলো। এখানে যে ভুলটি আছে এটা ওয়্যার হবে না, এখানে ওয়্যারের জায়গায় হবে হ্যাড বিন। কি বললাম বোঝা গেল? তাহলে অমিট করব কাকে? অমিট করব ওয়্যারকে, তার জায়গায় কি হবে? হবে হ্যাড বিন। অর্থাৎ ওএমআর শিটে আমরা কোনটাতে রাইট দেবো? এ হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? এবার কেন ওয়্যার হলো, অর্থাৎ বাংলাটা হচ্ছে আমরা বিকেল 4টে থেকে নদীর ধারে হাঁটছি। এবার মনে রাখবেন এটা একটা কন্টিনিউয়াস টেন্সে দিয়েছে, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে সময়ের প্রয়োজন হয় না। কি বললাম? যে কোনো কন্টিনিউয়াস টেন্সে সময়ের প্রয়োজন হয় না, কিন্তু যে কোনো প্রেজেন্ট, পাস্ট, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের প্রয়োজন হয়। দেখুন এখানে সময়টি দিয়ে দিয়েছে সিন্স 4 PM। আমি কি বললাম? সত্য কি? দুটো সত্য আছে। প্রথম শর্ত, কন্টিনিউয়াস টেন্সে সময়ের প্রয়োজন হয় না। এখানে কন্টিনিউয়াস টেন্সে দিয়েছে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে দিয়েছে। উই ওয়্যার ওয়াকিং পাস্ট কন্টিনিউয়াসে দিয়েছে। আমি কি বলেছি? যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাই হোক, এখানেও তাই, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাই হোক, কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস, সময়ের প্রয়োজন কিন্তু হয় না। কিন্তু এখানে দেখুন কন্টিনিউয়াস টেন্সে দিয়েছে, আমার সময়টি দিয়ে দিয়েছে। আমার সত্য কি? কন্টিনিউয়াস টেন্সে সময়ের প্রয়োজন হয় না। তাহলে সময়ের প্রয়োজনটা কোথায় হয়? হয় হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা যে কেউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক। এখানে যেমন যেহেতু পাস্ট টেন্সে দিয়েছে, তাই জন্য আমি পাস্ট পারফেক্ট ফর্মে নিয়ে এলাম, হ্যাড বিন। তাহলে এখানে কি হবে? ওয়্যারটা কেটে যাবে, কেটে গিয়ে কি হবে? হ্যাড বিন। অর্থাৎ মনে রাখবেন কন্টিনিউয়াস টেন্সে যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সময়ের প্রয়োজন হয় না। যদি এরকম সময়টি দিয়ে দেয় সিন্স 4 PM, 4 দিনের জন্য যদি সময়টা উল্লেখ করে দেয়, তাহলে আপনারা সরাসরি যেটি করবেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট হবে, পাস্ট হবে না ফিউচার হবে, সেটা আপনাকে এখানে দেখতে হবে কোন টেন্সে দিয়েছে। যদি এখানে প্রেজেন্ট দিত, তাহলে আমরা এখানে বসাতাম হ্যাভ বিন। যদি প্রেজেন্ট দিত, যদি পাস্ট টেন্সে দিয়েছে, তাই আমি বললাম হ্যাড বিন। কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? হ্যাড, তারপর সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট, এইভাবে সেই অনুযায়ী এখানে বসবে। তাহলে এখানে এ হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী এররটিতে আসুন। বন্ধুরা 25 নম্বর এররটি দেখুন, খুব গুরুত্বপূর্ণ। বলেছে হি লেফট আউট ফ্রম দ্য পার্টি অ্যাজ হি লেফট ইনসাল্টেড। অর্থাৎ আমি বাংলাটা প্রথমে লিখি, তাহলে বুঝতে পারবেন। সে অপমানিত বোধ করায় পার্টি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। বোঝা গেল? এটা হচ্ছে বাংলাটা। এবার আমি একটু বলে দিই এখানে কোথায় ভুল আছে। ভুলটা আমি আগে আপনি মানে পুরো ব্যাপারটা জেনে নিন। অতীতের কোনো ঘটনা, কি বললাম? অতীতের দুটো ঘটনা, এই একটা ঘটনা, এটা 1 নম্বর দিলাম, আর এটা 2 নম্বর দিলাম। তাহলে অতীতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা, খুব ভালো করে বুঝে নেবেন, অতীতের দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে
সেটা হয় পাস্ট পারফেক্ট, এটা আমরা জানি। আর পরে যে ঘটনাটা ঘটে সেটা হয় সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। এবার এখানে দেখুন দুটো ঘটনাই ঘটেছে, কিরকম? সে অপমানিত বোধ করায় পার্টি ছেড়ে বেরিয়ে গেল। তার মানে কি আগে অপমানিত বোধ করেছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কাজ হয়েছে, তারপরে পার্টি ছেড়ে বেরিয়ে গেছে, এটা 2 নম্বর কাজ হয়েছে। এখানে কি দেখুন, তাহলে এখানে ভুলটি কোথায় আছে? ভুলটি আছে সিতে। কেন না? সে অপমানিত বোধ করেছে আগে, তাহলে এখানে আমাকে এই অপমানিত বোধ যেখানে করেছে সেটা আমাকে কি হয়? পাস্ট পারফেক্টে বসাতে হবে। তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট থাকবে। দেখুন হি ফেল ইনসাল্টেড, তাহলে এখানে অপমানিত বোধ আগে করেছে, এই কাজটা আগে হয়েছে, তাহলে এইটা আমাকে সিম্পল পাস্টে দিলে এটাই ভুল দিই, কারণ এটা আমি কি বলেছি? পাস্ট পারফেক্টে হবে। তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট থাকবে। দেখুন সাবজেক্ট আছে, রাইট, ঠিক আছে। তারপরে আমাকে কি করতে হবে? হ্যাড বসাতে হবে। এখানে কি আছে? না, তাহলে আমাকে এখানে কি বসাতে হবে? হি হ্যাড হবে একটা। তারপরে কি হবে? ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ফেল্ট আছে, দেন ইনসাল্টেড, তারপরে যা আছে তাই হবে। তাহলে এখানে আমার যেটি হবে হি হ্যাড ফেল ইনসাল্টেড। আর এখানে দেখুন হি লেফট, তাহলে হি লেফট আউট ফ্রম দ্য পার্টি, তাহলে দেখুন পার্টি ছেড়ে যে বেরিয়ে গেল, তাহলে সেটা তো কি বললো? সেটা তো পরে ঘটেছে, আগে অপমানিত বোধ করেছে, তাহলে অপমানিত বোধ করেছে সেখানে আমাকে সিম্পল পাস্টে দিয়েছে, আমি সেটা কি করলাম? পাস্ট পারফেক্টে করে নিলাম, কারণ অতীতের দুটো ঘটনা, যেটা আগে ঘটেছে সেটা আমি পাস্ট পারফেক্ট বসাবো, আর যেটা পরে ঘটেছে সেটা আমি প্রেজেন্ট পাস্টে করব, মানে পাস্ট আমি সিম্পল পাস্টে করব বা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। এখানে দেখুন যে ঘটনাটা আগে ঘটেছে, অপমানিত বোধ করেছে, তাহলে অপমানিত যে বোধটা করেছে তাহলে সেটা আগে ঘটেছে, তারপরে পার্টি ছেড়ে বেরিয়ে, তাহলে অপমানিত যে বোধটা করেছে সেটা আমাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম কি? হি হ্যাড বসলো, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড বসলো, তারপরে ভি3 বসলো, তারপরে অবজেক্ট বসলো, তাহলে এখানে সি হবে ইজ দ্য রাইট আনসার। এবার দেখুন যেটা পরে ঘটেছে, কোনটা? পার্টি ছেড়ে বেরিয়ে গেছে, হি লেফট আউট ফ্রম দ্য পার্টি, তাহলে দেখুন এখানে কিন্তু ঠিকই দিয়েছে। দেখুন সাবজেক্ট সিম্পল, আমি কি বলেছি? যেটা পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট হবে, তাহলে সিম্পল পাস্টের নিয়ম কি? সাবজেক্ট হবে, তারপরে ভি2, তারপরে ভি2 মানে পাস্ট ভার্বের পাস্ট ফর্ম বসবে, দেখুন লেফট বসেছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসেছে প্লাস অবজেক্ট যা আছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে যেটা ভুল আছে সেটা হলো সি। এবারে একটা জিনিস আমার বলে রাখা ভালো, মনে করুন আমি এটা মুছছি, মনে করুন একটা ঘটনা আপনাকে দিয়েছে যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। এর পরিপ্রেক্ষিতে আমি আরেকটিও করিয়ে দিচ্ছি, আরো দুটো করিয়ে দেবো, কারণ এই ধরনের জিনিস কিন্তু খুব আসে, এই জিনিসগুলোই কিন্তু পরীক্ষায় দেয়, যেগুলো আমাদের খুবই ভুল হয়ে যায়। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড, এটা আমাকে দিয়েছে, তাহলে এখানে আমার ভুলটি কোথায় আছে? আমি প্রথমে বাংলাটা বলি, বলছে যে ডক্টর বলছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল বিফোর দ্য ডক্টর অ্যারাইভ, অর্থাৎ ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল, এটা হচ্ছে বাংলাটা। এবার কে, তাহলে আমি কি বলেছি? অতীতের দুটো ঘটনা, যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা সিম্পল পাস্টে হবে। এখানে কোন ঘটনাটা বন্ধুরা আগে ঘটেছে? ডাক্তার আসার আগে রুগী মারা গেল, রুগী মারা গিয়েছিল, এটা কিন্তু ফার্স্ট হয়েছে, তাহলে দেখুন দ্য পেশেন্ট, তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট, তাহলে দেখুন নিয়ম ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে কি বসলো? ভি3, তারপরে অবজেক্ট। দেখুন দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর, বিফোর এই পর্যন্ত থাক, ডায়েট, তাহলে এটা ঠিক আছে, তাহলে আমার তাহলে কোনো অসুবিধা নেই। বিফোর দ্য ডাক্তার, পরে কোনটা করেছে? ডাক্তার আসাটা পরে হয়েছে, আগে মারা গেছে, তাহলে সেটা আমার হয়ে গেল, কিন্তু ঠিক আছে, ডাক্তার আসাটা হচ্ছে পরে এসছে, তাহলে ডাক্তারটা পরে এসছে, ডক্টর অ্যারাইভড, তাহলে সেটা আমি কি বলেছি? এটা সিম্পল পাস্টে হবে। তাহলে দেখুন ডক্টর অ্যারাইভ, তাহলে সাবজেক্ট প্লাস ভি2 বসলো, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসলো, তাহলে এটা ঠিক আছে, তাহলে এখানে কোনো এররই নেই, একদম ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। যদি ঘটনাটি এরকম দিত দ্য পেশেন্ট, এটিও জেনে রেখে দিন, যদি দেয় এরকম দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর অ্যারাইভ, যদি এই ঘটনাটা এরকম দেয় তাহলে কি করব? তাহলে কি? দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর অ্যারাইভ, তাহলে ডাক্তার আসার পরে, ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল, রোগীটি মারা গিয়েছিল,
অর্থাৎ ডাক্তার আসার পর রুগীর, আগেটা ছিল আগে, তাহলে ডাক্তার আসার পর রুগীটি মারা গিয়েছে। আগে কোন ঘটনাটা ঘটেছে? আগে ডাক্তার এসছে, তাহলে এটা হবে ওয়ান, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে দেখুন কি আছে, ডাক্তার অ্যারাইভ, তাহলে এখানে আমার ভুল আছে কোনটা? তাহলে এখানে ভুল আছে এইটা। কিরকম? কেন? এখানে ডাক্তার হ্যাড অ্যারাইভড হবে। ভুলটা এটা এখানে তাহলে মানে ডাক্তার হ্যাড অ্যারাইভড হবে, কারণ যেহেতু ডাক্তার আগে এসেছে, রুগীটি পরে মারা গেছে, যেটি পরে হয় সেটা কি বলেছিলাম? সিম্পল পাস্ট, তাই তো? তাহলে রুগী পরে মারা গেছে, তাহলে ডাক্তার এসেছে আগে, পরে রুগী মারা গেছে, রুগী দেখুন পেশেন্ট এখানে ভুল দিয়েছে। আমি কি বলেছি? সিম্পল পাস্ট হবে এখানে, রুগী তো পরে মারা গিয়েছিল, তাহলে পরের ক্ষেত্রে আমি কি বলেছি? সিম্পল পাস্ট। কিন্তু এখানে দেখুন রুগীর ক্ষেত্রে দিয়ে দিয়েছে পাস্ট পারফেক্ট, তাহলে এখানে কি হবে? হ্যাডটি কেটে যাবে, শুধু হবে পেশেন্ট ডায়েড। তাহলে দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডাক্তার হ্যাড অ্যারাইভড হবে। বোঝা গেল কি বললাম? এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের দেয়, এগুলো কিন্তু খুব ভুল হয়। তো বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো অসুবিধা থাকে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর যেগুলো আমি ক্লাসগুলি করাচ্ছি সেইগুলো আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আপনারা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।